এই সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে আমেরিকা পেট্রো ডলারের জন্য মধ্যপ্রাচ্যকে নিজের দখলে রেখেছে, কিভাবে 1979 সালের ইরান বিপ্লবের পর থেকে আমেরিকার চোখে ইরান হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু, কিভাবে দশকের পর দশক ধরে দুই শক্তির মধ্যে চলেছে এক অদৃশ্য যুদ্ধ। কিন্তু সেই অদৃশ্য যুদ্ধ এখন আর অদৃশ্য নেই। প্রক্সি যুদ্ধ শেষ হয়েছে, ছায়ার আড়ালে লড়াই শেষ হয়েছে। এখন যুদ্ধ সরাসরি প্রকাশ্যে, বিমান থেকে বোমা পড়ছে, মিসাইল ছুটছে, শহর চলছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর মাঝখানে পুরো পৃথিবী। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শুধু দুটি দেশের লড়াই, নাকি এটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ? আমেরিকা ও ইসরায়েল কি সত্যিই জিতছে, নাকি এই যুদ্ধে ইরান খেলছে এমন এক দাবা যার চাল বেশিরভাগ মানুষ বুঝতেই পারছে না? আজকের এই পার্ট 2-তে সেই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালালো। সেদিন ইসরায়েলের কাছে এটা ছিল একটা আঘাত, কিন্তু ইসরায়েলের নেতাদের চোখে এই আঘাত ছিল একটা সুযোগও। কারণ এই হামলা তাদের দিল সেই যুক্তি যা তারা বছরের পর বছর ধরে খুঁজছিল। ইরানের প্রক্সি বাহিনীগুলো, হামাস, হিজবুল্লাহ, হুথি, এদের একে একে ধ্বংস করার যুক্তি, এবং তারপর সরাসরি ইরানে আঘাত করার পথ খোলার সুযোগ। ইসরায়েল একটি সুচিন্তিত পরিকল্পনায় এগোতে শুরু করলো। একটা একটা করে প্রথমে গাজা, হামাসকে সামরিকভাবে দুর্বল করা হলো, হামাসের নেতৃত্ব হত্যা করা হলো। তারপর লেবানন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যা করা হলো, হিজবুল্লাহর সামরিক কাঠামো ভেঙে দেওয়া হলো। তারপর সিরিয়া, বাশার আল আসাদের সরকারের পতন হলো, যা ছিল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী। এই তিনটি ঘটনায় ইরানের প্রতিরোধ অক্ষ, যা সে দশকের পর দশক ধরে গড়ে তুলেছিল, একে একে ভেঙে পড়ল। আর তখনই ইসরায়েল সিদ্ধান্ত নিল এটাই সুযোগ, এখনই সরাসরি ইরানে আঘাত করতে হবে। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথমবার সরাসরি মিসাইল ও ড্রোন হামলা বিনিময় হলো। ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাশিয়ার দেওয়া S-300 সিস্টেম ধ্বংস করে দিল। এটা ছিল মাস্টার প্ল্যানের অংশ, কারণ বিমান প্রতিরক্ষা না থাকলে পরবর্তী যে কোনো হামলায় ইরান আকাশপথে সম্পূর্ণ উন্মুক্ত। ইসরায়েল সেই পথই তৈরি করছিল। ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বলে আসছিল, এটা থামাতে হবে, কারণ ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির উপকরণ প্রায় প্রস্তুত ছিল। ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল। অস্ত্র তৈরিতে প্রয়োজন 90%, মানে দূরত্ব ছিল মাত্র এক ধাপ। ইসরায়েল বলল, আর অপেক্ষা নয়। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নাতানজ, ফোর্দো, ইস্পাহান, এগুলোতে সরাসরি বোমা হামলা চালানো হলো। সাথে ছিল আমেরিকার বাংকার বাস্টার বোমা, এমন বোমা যা মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ভেদ করতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, পারমাণবিক স্থাপনায় বোমা ফেলা মানে তেজস্ক্রিয় বিপদের ঝুঁকি। বায়ু, পানি, মাটিতে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের জনগণের জন্য এটা কি নিরাপত্তা রক্ষা, নাকি পৃথিবীকে নতুন এক বিপদে ঠেলে দেওয়া? বছরের পর বছর আমরা শুনে এসেছি ইসরায়েলের আয়রন ডোম বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এই যুদ্ধে প্রথমবারের মতো প্রমাণ হলো আয়রন ডোম অপরাজেয় নয়। ইরানের মিসাইল ও ড্রোনের বিশাল ঢেউয়ের সামনে আয়রন ডোমের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে যেতে লাগলো। একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম কোটি টাকার উপরে, আর ইরানের একটা ড্রোনের দাম লক্ষ টাকা। মানে ইরান কম খরচে আঘাত করছে, আর ইসরায়েল বেশি খরচে ঠেকাচ্ছে। এই অর্থনৈতিক যুদ্ধে কে দীর্ঘমেয়াদে টিকবে, সেটা এখন বড় প্রশ্ন। আমেরিকা বলছে সে ইসরায়েলকে রক্ষা করছে, কিন্তু বাস্তবে আমেরিকা ইসরায়েলকে দিচ্ছে সবচেয়ে উন্নত বোমা, অস্ত্র, গোয়েন্দা তথ্য। আমেরিকার যুদ্ধজাহাজ পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরে মোতায়েন। আমেরিকার সৈন্য ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আকাশ প্রতিরক্ষায় সহায়তা করছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু রক্ষা নয়, এটা একটি যৌথ আক্রমণাত্মক যুদ্ধ। আর এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আরও 50 বছরের জন্য নিশ্চিত হয়ে যাবে। এটাই আসল লক্ষ্য। কাগজে কলমে ইরান এই যুদ্ধে পিছিয়ে আছে। পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ভেঙে গেছে, প্রক্সি বাহিনীগুলো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু ইরান ভেঙে পড়েনি।
বরং পাল্টা হামলা করছে। কেন? কারণ ইরানের কৌশল কখনো ছিল না সরাসরি যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে হারানো। ইরানের কৌশল ছিল এই যুদ্ধকে এত দীর্ঘ, এত ব্যয়বহুল এবং এত জটিল করে তোলা যেন শত্রুপক্ষ নিজেই ক্লান্ত হয়ে পড়ে। ইরান বছরের পর বছর ধরে মাটির 1000 ফুট নিচে গড়ে তুলেছে বিশাল সব সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের নাম দেওয়া হয়েছে মিসাইল সিটি। হাজারো ব্যালিস্টিক মিসাইল লুকিয়ে আছে এই সুড়ঙ্গে, যেখানে বোমা পৌঁছানো প্রায় অসম্ভব। মানে উপর থেকে যত হামলায় হোক, ইরানের দ্বিতীয় আঘাতের ক্ষমতা থেকেই যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটাই হলো ইরানের সবচেয়ে বড় কার্ড। দ্বিতীয় আঘাতের ক্ষমতা মানে শত্রু জানে আমাকে আঘাত করলে সে পাল্টা আঘাত পাবে। এই ভয়টাই যুদ্ধ শেষ না হওয়ার কারণ। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড একটি ঘোষণা দিল, হরমুজ প্রণালী বন্ধ। যে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আমরা সেই জাহাজ চালিয়ে দেব। এবং এটা শুধু হুমকি ছিল না, জাহাজ ট্র্যাকিং ডেটায় দেখা গেল প্রণালীতে ট্যাঙ্কার চলাচল প্রায় শূন্যে নেমে এসেছে। 150-এর বেশি জাহাজ প্রণালীর বাইরে নোঙর করে দাঁড়িয়ে আছে। এর ফলাফল কি হলো? তেলের দাম এক ধাক্কায় 10 থেকে 13% বেড়ে গেল। বিশ্লেষকরা বলছেন এটা দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়ে গেল। কাতার বিশ্বের অন্যতম বড় এলএনজি সরবরাহকারী, ইরানের ড্রোন হামলার পর তাদের গ্যাস উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিল। বিশেষজ্ঞরা বলছেন এটা বিশ্বের তেলের বাজারে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশের 72% এলএনজি আমদানি আসে কাতার ও ইউএই থেকে, সরাসরি হরমুজ প্রণালী দিয়ে। মানে এই প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশে বিদ্যুৎ সংকট আসবে, গ্যাস সংকট আসবে, দ্রব্যমূল্য বাড়বে। এটা আর দূরের কোনো যুদ্ধের গল্প নয়, এটা এখন আমাদের ঘরের দরজায়। ইসরায়েল হিজবুল্লাহর নেতৃত্ব হত্যা করেছে, কিন্তু হিজবুল্লাহ শেষ হয়নি। বিশ্লেষকরা বলছেন এই সংগঠনগুলো এখন আগের চেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করছে। ইরান সরাসরি নির্দেশ না দিলেও তারা লড়াই করছে। ইরাকে আমেরিকার ঘাঁটিতে ড্রোন হামলা হচ্ছে, ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছুটছে। ইসরায়েল ও আমেরিকা একই সময়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ করছে। এটাই ইরানের সেই কৌশল, শত্রুকে একসাথে সব দিক থেকে ব্যস্ত রাখো, ক্লান্ত করো। ইসরায়েল বলছে আমরা জিতছি, ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস, প্রক্সি বাহিনী দুর্বল, সর্বোচ্চ নেতা নিহত। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের ফলাফল কৌশলগতভাবে অনিশ্চিত। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অংশ এখনও অক্ষত থাকতে পারে। এবং আরও ভয়ের কথা, এই হামলা ইরানকে পারমাণবিক বোমার দিকে আরও দ্রুত ঠেলে দিতে পারে। কারণ ইরান এখন বুঝে গেছে পারমাণবিক বোমা না থাকলে তোমাকে আক্রমণ করা যায়। উত্তর কোরিয়াকে কেউ আক্রমণ করে না, কারণ তার পারমাণবিক বোমা আছে। ইরান বলছে আমরা হারিনি, এবং সংখ্যার বিচারে তাদের কথাটা একেবারে মিথ্যা নয়। ইরানের মিসাইল ইসরায়েলের কিছু শহরে আঘাত করেছে। আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদেও মিসাইল ছুটেছে। পৃথিবীর সামনে ইরান দেখিয়ে দিয়েছে আমাকে শেষ করা সহজ নয়। এই বার্তাটা ইরানের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা একটি অনিয়ন্ত্রিত এসকেলেশন এর দিকে যেতে পারে। একটা ভুল হামলা, একটা ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে। আর এই মধ্যপ্রাচ্য চললে তেলের বাজার ভাঙবে, বিশ্ব অর্থনীতি টলবে, এবং হয়তো আরও বড় শক্তিগুলো রাশিয়া, চীন টেনে পড়বে এই যুদ্ধে। তখন এটা আর আঞ্চলিক যুদ্ধ থাকবে না। আপনি হয়তো এখন ভাবছেন এই যুদ্ধ তো মধ্যপ্রাচ্যের, আমরা কি? একটু ভাবুন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রায় 1 কোটি প্রবাসী কাজ করেন। সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই এই দেশগুলো যদি যুদ্ধের আঁচে পড়ে তারা বিপদে পড়বেন, রেমিটেন্স বন্ধ হবে। ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, যখন দুটি শক্তিশালী দেশ যুদ্ধে নামে তারা নিজেদের স্বার্থের কথা ভাবে, পৃথিবীর কথা ভাবে না। আমেরিকা ও ইসরায়েল ভাবছে তাদের নিরাপত্তার কথা, ইরান ভাবছে তার টিকে থাকার কথা। কিন্তু এই হিসাবের বাইরে রয়ে যাচ্ছে কোটি কোটি সাধারণ মানুষ, যারা শুধু শান্তিতে বাঁচতে চায়। এই যুদ্ধ শেষ হবে হয়তো চুক্তিতে, হয়তো ক্লান্তিতে, হয়তো আরও বড় ধ্বংসের মধ্য দিয়ে।
কিন্তু যতদিন পৃথিবীতে তেল আছে, ক্ষমতার লোভ আছে, ততদিন এই ধরনের যুদ্ধ থামবে না। তাই জানুন, ভাবুন, সচেতন থাকুন, কারণ সচেতন মানুষকে বোকা বানানো কঠিন, আর বোকা না হলে যুদ্ধের ঘুঁটি হওয়া থেকে বাঁচা যায়। এই ছিল থিঙ্ক রিয়ালিটি। সত্য জানুন, বাস্তবতা দেখুন। পার্ট 1 যদি দেখে না থাকেন অবশ্যই দেখুন, লিংক ডেসক্রিপশনে আছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আরও সত্য সামনে আসছে।